ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রাঘব মালাকর। এই গল্পের মূল চরিত্র রাঘব ও গৌতম। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, আর গল্পের সূত্রধার আমি সমীশুভ্র গাঙ্গুলি। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রাঘব মালাকর। রাঘব বাঁচবে কি মরবে তা ঠিক নেই। লাঠির ঘায়ে তার মাথাটা ফেটে চৌচির হয়ে গিয়েছে। ফুলবাড়ির চৌমাথা থেকে নামমাত্র পথটা মাঠ, জলা, বনবাদারের ভেতর দিয়ে 2 ক্রোশ তফাতে মালদিয়া গিয়েছে। এই 2 ক্রোশের মধ্যে গাঁ বলতে কিছু নেই। এখানে ওখানে কতগুলি কুঁড়ে জড়ো করে বসতি করা আছে মাত্র। হাটবারের দিনে কিছু লোক চলাচল করে পথ দিয়ে, আর অন্যদিন সন্ধ্যায় পথটা থাকে প্রায় জনহীন। নির্জন হোক, পথটা নিরাপদ। গত কয়েক বছরের মধ্যে এই পথে কোনো পথিকের বিপদ ঘটেনি। বছর 3 আগে দিন দুপুরে একজনকে পাগলা শেয়ালে কামড়েছিল বলে শোনা যায়। কেষ্টরামের পোড়া মাদুলি আর চুম্বক পাথরের চিকিৎসাতেও নাকি সে বাঁচেনি। সাপটাপ হয়তো কামড়েছে 2-1জনকে ইতিমধ্যে। কুকুর হয়তো তেড়ে গেছে ঘেউ ঘেউ করে, গরুতে শিং নেড়েছে, কিন্তু বিশেষ কারো কিছু হয়নি। কারণ হলে সেটা মানুষের মনে থাকত। রাহাজানি 2-1টা রোমাঞ্চকর কাহিনী শোনা যায় বটে, কিন্তু কবে যে সেই ঘটনাগুলি ঘটেছিল তা কেউ বলতে পারে না। একেবারে ঘটেছিল কিনা তারও কোনো প্রমাণ নেই। এই পথের আশেপাশের বস্তি গাঁগুলিতে যাদের বাস, চুরি ডাকাতে যদি তারা করে তাহলে ধারে কাছে কখনো করে না। এ পথের একলা পথিকের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, তাকে ভয় দেখাবার ভরসা পর্যন্ত ওদের নেই। ওরকম কিছু ঘটলে দায়ী হবে ওরাই। পুলিশ প্রমাণও খুঁজবে না, জমিদার কার্তিক চক্রবর্তীও খুঁজবে না। 2 পক্ষের শাসনে থেঁতো হয়ে যাবে এবং পুড়ে ছাই হয়ে যাবে তাদের কুঁড়েগুলো। বাতিল হয়ে যাবে তাদের বাস করবার অনুমতি। একবার সদরে টাকা নিয়ে যাচ্ছিল গোমস্তা রাধাচরণ। সঙ্গে ছিল 2 জন পাইক। জনশাতেক লোক তাদের মারধর করে টাকা কেড়ে নিয়ে যায়। পরে তারা ধরা পড়ে জেলে গিয়েছিল। ফুলবাড়ির 5 জন আর মালদিয়ার 2 জন। পরে দুদিকের চাপে রাঘবের এবং কাছাকাছি আরও 3-4টে বস্তি গাঁয়ের মানুষেরা থেঁতো হয়ে যাওয়ার পরে তারা ধরা পড়েছিল। পথ থেকে হাঁক এলে এরা সাড়া দেয়। ভীরু লোক দাবি করলে তারা সঙ্গে গিয়ে পৌঁছেও দিয়ে আসে। এদিকে ফুলবাড়ি আর ওদিকে সড়কের মোড় পর্যন্ত। একলা ভীরু পথিকের ভালো মন্দের দায়িত্ব ওরাই কিনা। শেষবেলায় ফুলবাড়ি মালদিয়ার নামমাত্র পথ ধরে বোঁচকা মাথায় 2 জন লোক চলেছে মালদিয়ার দিকে। বেশভূষা, বোঁচকার আকার, বয়স এবং গায়ের রং ছাড়া 2 জনের মধ্যে পার্থক্য বেশি নেই। অর্থাৎ লম্বায় চওড়ায় 2 জনেই প্রায় সমানই হবে। গায়ের জোরে কিনা তা অবশ্য বলা অসম্ভব, কারণ জোরের পরীক্ষা কখনো হয়নি। রাঘব মালাকরের কোমরে 1 হাত একটি গামছা জড়ানো, জ্যালজ্যালে পুরনো গামছা। এদিকে গৌতম দাসের পরনে প্রমাণ সাইজের ঘরে কাঁচা আধ পুরনো মিলের ধুতি, গায়ে পুরনো ছিটের শার্ট, ঘাড়ের কাছে একটুখানি ছিঁড়েছে, পায়ে ক্যাম্বিসের জুতো। রাঘবের বোঁচকাটা বেশ বড়। গৌতমের বোঁচকা তার শিকির চেয়ে ছোটই হবে। রাঘবের আছাটা চুলে পাক ধরেছে, গৌতমের ছাঁটা চুলেও তাই। তবে রাঘব 15-20 বছরের বড় হবে গৌতমের চেয়ে। রাঘব মিশকালো আর গৌতম মেটে। খানদশেক কুঁড়ের নামহীন গাঁয়ের কাছে এসে একটু হাঁপ ধরে যায় রাঘবের। গতবারের চেয়ে এবারের বোঝাটা বেশি ভারী।
2-4 মিনিটের জন্য বোঝাটা একটু সে নামিয়ে রাখে। গৌতম বলে, কি রে, আবার নামালি? এই আজ তার কি হয়েছে রে? ডবল বোঝা ঘাড়ে চাপিয়ে বলছো? আঙুল দিয়ে কপালের ঘাম চেঁচে এনে ঝেড়ে ফেলে রাঘব বলে, বাপ রে বাপ, কাপড়ের এত ওজন হয় জানতাম না বাবু। এত কাপড় জন্মে দেখিনি দোকান ছাড়া। গৌতম চোখ পাকিয়ে তাকিয়ে বলে, কাপড়? কাপড় কি রে বেটা? বললাম না ওই বস্তা নিয়ে যাচ্ছি। আরে ওই মথুরসা বস্তা চেয়েছে চাল চালানোর জন্য। গতবারই টের পেয়েছি বাবু, এগুলো সব কাপড়। হ্যাঁ কাপড়, তোকে বলেছে। সদরে খাঁ খাঁ করছে লোকে কাপড়ের জন্য। ওরে 20 টাকা দিয়েও একখানা কাপড় কিনতে পারছে না লোকে, আর আমি নাকি সেই কাপড় নিয়ে চলেছি। বেটার বুদ্ধি কত! রাঘবের হাসিটা বড় খারাপ লাগে গৌতমের। সদরই তো বেচছো বাবু, গুদাম করেছো মাল দিয়ে আয়। হ্যাঁ, এ পথে মাল আনছো মাসে 2-4 বার। 5 ঘরের পথে রোজ এদিক ওদিক মাল চালান দিচ্ছ খানিক খানিক। মোরা বলি যে ঠাকুর বাবু 5 ঘরের পথে বাসে চেপে মাল দিয়ে যায় না কেনে? ফুলবাড়ি নেমে মজুরি দিয়ে মাল নিয়ে 2 কোষ হাটে। 5 ঘরের পথে ছোকরা বাবুরা পাহারা দেয়, তাই তো বিপদ। এই কে বলেছে তোকে? কার কাছে শুনলি এসব? সব হয় গর্জনে গৌতম জিজ্ঞাসা করে, কে বলবে বাবু, আন্দাজ করেছি। মুখ্য বলে কি আর এমন মুখ্য মোরা? গৌতম চট করে একটা বিড়ি ধরায়, একটু ভাবে। রাঘব যে বলল মোরা আন্দাজ করেছি, তার মানে কি এই যে জানাজানি হয়ে গেছে? মোরা কারা? রাঘব আর তার আত্মীয় বন্ধু কজন, নাকি আরো অনেকে? তোকে 4 টাকা মজুরি দিই রঘু। আগে বাবু তোমার দয়া। আর তাই বুঝি আরো 10 জনকে আমার কারবারের ব্যাপারে বলে বেড়াচ্ছিস? হ্যাঁ, তোকে বিশ্বাস করলাম রঘু, আর শেষে কিনা তুই নেমখারামি করলি। 10 কুঁড়ের গাঁ যেন জনহীন, কুকুর পর্যন্ত ডাকে না। পথের পাশে জলায় শালুক ফুটেছে অগুন্তি। 2 মাস আগে পর্যন্ত এই শালুকের ফসল তুলে প্রাণ বাঁচিয়েছে এই গাঁ বস্তির স্ত্রী পুরুষ। সবাই অবশ্য নয়। বুক ফুলিয়ে দাঁড়াতে গিয়ে প্রায় পেছনে হেলে যায় রাঘব। আবেগের ভারে ভারাক্রান্ত গলায় রাঘব বলে, নেমক হারামি ঠাকুর বাবু বলছো? নেমক হারামি? হাটে সেদিন সভা করে স্বদেশী বাবুরা বললে যে যা জানো থানায় বলবে। বলেছি থানায়। থানায় মোরা বলতে যায়নি ঠাকুর বাবু ভালো মন্দ কিছু। যা বলি তাতেই গুতো। বলা বলি করেছি নিজেদের মধ্যে, তোমার তাতে কি? আরে নে মোট তোল। আরে বাবা চুটিস কেন? নে 8 আনা বেশি পাবি আজকে, যা। গৌতম বলে খুশি হয়ে। রাঘব নিঃশব্দে বোঁচকা মাথায় তুলে নেয় গৌতমের সাহায্যে। গৌতম তাকে ছেঁতো দর্শনের কথা শোনায়, যে কথা শুনিয়ে শুনিয়ে মেরে রাখা হয়েছে কোটি রাঘবকে বহুকাল ধরে। কিভাবে ভালো থেকে মরলে লাভ, আর কিভাবে খারাপ হয়ে বাঁচলে লোকসান। তেজি গলায় গৌতম কথা কয়। শুনে গলা বন্ধ হয়ে আসে রাঘবের। মন তার মাথা কুটে বলে, হায় কি করেছি আমি, হায়। পরের গাঁয়ে রাঘবের ঘর। ফুলবাড়ি আর মালদিয়ার প্রায় মাঝামাঝি। এটাকে মোটামুটি গাঁ বলা চলে। 30 ঘর আছে। আসল পথের সমান চওড়া পথ আছে গাঁ পর্যন্ত, 7-8 রশি। নামও আছে গায়ের, পত্তু। এইটুকু এসে রাঘব বোঁচকাটা নামিয়ে রাখে। আঙুল দিয়ে শুধু কপালের ঘাম ঝেড়ে ফেলে ক্ষান্ত হয় না। বোঁচকার উপরে চেপে বসে বেশ আনন্দ অন্তরঙ্গতার সুরে বলে, একটা বিড়ি দেন গো ঠাকুর বাবু। 7-8 রশি দূরে 30 ঘরের নামওয়ালা বস্তি গা। এটাও যেন খানিক আগের 10 কুঁড়ের গাঁটার মতনই নিঃশব্দ, জনহীন, মৃত। উলঙ্গ ছেলেমেয়েগুলো পর্যন্ত ছুটে আসে না পয়সা ভিক্ষা করতে। পথ দিয়ে পথিক কেউ যাচ্ছে কি যাচ্ছে না তাতে যেন কারোর কিছু এসেই যায় না এদের।
পত্তু গাঁয়ের দক্ষিণে ঘন জঙ্গল। নিচু জমিতে বছরে 6 মাস বর্ষার জল জমে থাকলে শোভাহীন বর্ণহীন বিভৎস জলজ জঙ্গল জন্মায়। ঝিল্লির ডাকে সন্ধ্যার স্তব্ধতা, অন্ধকার রাত্রির ইঙ্গিত। এখনো সন্ধ্যা নামেনি। বাইরে সন্ধ্যা না নামলেও ঘরগুলির ভেতরে যে গাঢ় অন্ধকার ঘনিয়েছে রাঘব তা জানে, গৌতমও জানে। এ অঞ্চলেরই মানুষ তো সে। রাঘবকে ধমক দিতে গিয়ে হঠাৎই শিশুর কান্না কানে আসায় গৌতম চমকে উঠে থেমে যায়। কে যেন চাপা দিয়েছে শিশুটির মুখে। গা ছমছম করে ওঠে গৌতমের। এই জলা জঙ্গল, কুঁড়ে, পথ আর এই গামছা পরা মানুষ, এসব পুরনো সব কিছু যেন নতুন বলে মনে হয়। গায়ের শব্দহীন স্তব্ধতায়, মানুষের সদৃশ্যতায়, শিশুর কান্নার মুখ চাপায়, বোঁচকায় বসার ভঙ্গিতে, সবেতে। রাঘবকে সে বিড়ি দেয়। নিজে বিড়ি ধরাবার আগেই রাঘবকে বলে দেয়, টেনে নিয়ে চটপট চল বাবা। উফ, পা চালিয়ে বাকিটা পথ মেরে দি, বুঝলি? উফ, খিদেতে একেবারে পেট চোচো করছে রে রঘু। মাইনি বলছি, মা কালীর দিব্যি, তাড়াতাড়ি পা চালা রে। আরে বাবা, পৌঁছে গেলে তুইও খালাস, আমারও শান্তি। আচ্ছা শোন, আমার ওখানেই খেয়ে নিবি। কিরে শুনলি? আমার ওখানেই খেয়ে নিবি। খেয়ে দে ওখানেই শুয়ে থাকিস, নাহলে ফিরে আসিস। ঘাড় হেঁট করে রাঘব বসে থাকে বোঁচকায়। করুণ চোখের পলকে তাকিয়েই সে চোখ নামায়। ধরা গলায় বলে, বাবা ঠাকুর, এই কাপড় মোদের চাই। কাপড় চাই? হ্যাঁ হ্যাঁ, দেবো, একখানা দেবো। গৌতম ঢোক গেলে, আচ্ছা এক জোড়া দেবো। এবার তাড়াতাড়ি ওঠ দেখিনি। তাড়াতাড়ি চল বাবা, চল ওঠ। রাঘব উঠে দাঁড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে গৌতমের পায়ে। 2 হাতে 2 পা চেপে ধরে বলে, আজ আজ চলাচলি নাই বাবা ঠাকুর। কাপড়গুলো মোদের দিয়ে তুমি যাওকে, দান সত্য করে দাও বাবা ঠাকুর। মোদের ঘরে মেয়ে বউ সব ন্যাংটো হয়ে আছে গো। গৌতমের ভয় করে, কিন্তু এদের সম্বন্ধে তার ভয় খুব অল্প। তাই মন তার ভয়ের সীমা পেরিয়ে যায়। ঝাঁকড়া চুল ধরে রাঘবকে টেনে তুলে গর্জন করে সে বলে, হারামজাদা, গাঁজাখোর বজ্জাত, ওঠ বলছি, মট্টল। নন্দবাবুকে বলে তোকে 6 মাস জেল খাটাবো। ভৈরব বাবুকে বলে না তোকে একদম চালা কেটে বার করে দেবো দেশ থেকে। মট্টল, পাঁচালি চল। মা বোন মেয়ে বউ সব যে ন্যাংটো বাবা ঠাকুর। হ্যাঁ তো, ন্যাংটো তো ঘরে ঘরে। বলেই গৌতম অনুতাপ করে। এমন কুৎসিত কথাটা বোধহয় তার বলাটা উচিত হয়নি। রাঘবের মা বোন মেয়ে বউকে এমন কদর্য গাল দেওয়াটা ঠিক হলো কি? দুটো মন রাখা কথা বলে কাটিয়ে দেওয়া যায় কিনা এই ভীষণ কথাটা গৌতম তাই মনে মনে স্থির করবার চেষ্টা করে। বেশি নরম হলে আবার ব্যাটা পেয়ে বসবে। বেশ লাকসই, জুৎসই, ওজনসই কথা বলা চাই। বেশ, এই কাপড় তবে পরে রইল বাবা ঠাকুর। এই বলে রাঘব হাঁক দেয় গলা চড়িয়ে, এই তোমরা কে কোথায় আছো? এসো। মৃত পত্তু গাঁ যেন জীবন্ত প্রাণ পেয়ে কলরব করে ওঠে। কিলবিল করে বেরিয়ে আসে উলঙ্গ প্রায় স্ত্রী এবং পুরুষ। পত্তুতে এত লোক তো থাকে না। অন্য সব বস্তি গাঁয়ের লোকেরাও আজ এখানে এসে জড়ো হয়েছিল। গৌতম প্রথমে হতভম্ব হয়ে যায়। তারপরে উঠে দাঁড়িয়েই সে ছুটে পালাবার উপক্রম করে, আর রাঘব লাফিয়ে গিয়ে তার হাতটা ধরে ফেলে। এই, আর হয় না বাবা ঠাকুর। বললাম যে দান করে দিয়ে যাও কাপড়গুলো, তা তো শুনলে না। নে 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 না, সবটা নে। আমাকে ছেড়ে দে বাবা। না বাবা, বাবা আমার বউ বাচ্চা আছে বাবা, আমায় ছেড়ে দে। রাঘব, রাঘব দোহাই তোর, রাঘব আমায় ছেড়ে দে বাবা, আমায় ছেড়ে দে বাবা, আমি মরে যাবো বাবা, আমায় মারিস নে বাবা, আমায় মারিস নে। না, আর তা হয় না বাবা ঠাকুর। যদি দান দিয়ে যেতে সে ছিল ভিন্ন কথা। কাপড় লুট হলো, এখন তোমায় ছেড়ে দিয়ে মরবো মোরা? হ্যাঁ,
শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা চুপ করো, শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উত্তেজিত মানুষগুলিকে রাঘব সংযত রাখে। তার ধমকে অন্য সকলে চেঁচামেচি বন্ধ হয়, কিন্তু ভয়াতুর কয়েকজনের আর্ত ও তীব্র প্রতিবাদ সে থামাতে পারে না। বুড়ো নরহরি কপাল চাপড়ে চেঁচায়, মারবি তুই রাঘব, সবাইরে মারবি তুই, পুলিশ আসবে, সবাইরে বেঁধে মারবে, ঘরে আগুন ধরিয়ে দেবে। ওরে বাবারে, সর্বনাশ করলি রে রাঘব, সর্বনাশ করলি। দুটি স্ত্রীলোক চেঁচিয়ে কাঁদে। তিনজন মাঝবয়সী লোক চোখ পাকিয়ে বলে, মোরা এর মধ্যে নাই রাঘব। রাঘব বলে, বেশ, নাই তো দাঁড়িয়ে রয়েছে কেন, কাপড়ের ভাগ নিও না, যাও গা। কাপড়ের বোঁচকা আর গৌতমকে গায়ের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয়। রাঘবের ঘরের দাওয়ায় বোঁচকা নামিয়ে বড়দের মজলিস বসে। এবার কি করা উচিত সেই আলোচনার জন্য। কি করা হবে না হবে সমস্ত কিছু ঠিক হয়ে আছে কদিন থেকেই। গৌতমকে পুঁতে ফেলার জন্য জঙ্গলে গভীর গর্ত কেটে রাখা হয়েছে একটা, তবু একটু আলোচনা না করে তো তারা পারে না। কাপড়গুলি তাড়াতাড়ি বিলি করে ফেলা অবশ্যই দরকার। বাইরের যারা তারা ফিরে যাবে যে যার গায়ে, এখানকার যারা তারা যাবে যে যার ঘরে। এত লোক বেশিক্ষণ জমায়েত হয়ে থাকাটা তো উচিত নয়। কে যাবে পথ দিয়ে, কার কি চোখে পড়বে তাই বা কে বলতে পারে। রাঘব থেকে থেকে গর্জন করে ওঠে, চুপ, একদম চুপ, চুপ করো। ধারালো দা উঁচু করে একদম চুপ করে যেতে বলে সবাইকে। একদম চুপ। গোলমাল শুনে কেউ যদি ব্যাপারটা দেখতে আসে পথ থেকে, তাহলে তাহলে তো তাকেও পুঁততে হবে বাবু ঠাকুরের সাথে। একটা লোক নিখোঁজ হওয়া এক কথা, কিন্তু বেশি লোক নিখোঁজ হলে হাঙ্গামা হবে না? কথা যে কইবে সে কাপড় পাবে না। রাঘবের গর্জনের চেয়ে বলরামের এই ঘোষণায় কাজ হয় বেশি। সবাই চুপ হয়ে যায় একেবারে, যারা প্রতিবাদী ছিল তারা পর্যন্ত। বুড়ি পচার মা শুধু বিনিয়ে বিনিয়ে কাঁদতে থাকে। গৌতমের কান্না, বিলাপ, অনুনয় বিনয়ের অন্ত ছিল না। রাঘব একবার দাটা উঁচিয়ে ধরার পরে সেও থেমে গিয়েছিল। একদম চুপ। এবার সে বিনিয়ে বিনিয়ে বলে, আমায় ছেড়ে দে তোরা বাবা, আমায় মেরে কি হবে তোদের? কাপড় পেয়েছিস তো, কাপড় পেয়েছিস তো, ছেড়ে দে বাবা, লক্ষ্মী সোনা আমার, এই বামুনের ছেলেকে মেরে মহাপাপ করবি, ছেড়ে দে বাবা, আমায় ছেড়ে দে। বলরাম বলে, কি করে ছাড়ি? ছাড়া পেলেই তো তুমি গিয়ে পুলিশ আনবে গো বাবা ঠাকুর। গৌতম পইতে ছুঁয়ে প্রতিজ্ঞা করে, বাপ মার নামে আর দেবদেবীর নামে দিব্যি গালে যে পুলিশকে সে কিচ্ছু বলবে না। এ কথা কি মনে থাকবে বাবা ঠাকুর? তখন হতাশ হয়ে প্রাণ বাঁচাবার শেষ চেষ্টা করে গৌতম বলে, তাহলে শোন, বলি শোন, পুলিশকে আমি বলতে পারি না, সাথ থাকলেও বলতে পারি না। পারো না? না, বললে আমারই জেল হবে। ওরে, এ কাপড় হচ্ছে চোরাবাজারের মাল। পুলিশ যখন আমাকে শুধোবে, এ কাপড় আমি পেলাম কোথায়? কি জবাব দেবো আমি তাদের? সত্যি বললে যার কাছ থেকে এনেছি তাকেও ধরবে, আমাকেও ধরবে। কারবার তো ফাঁক হয়ে যাবেই, সঙ্গে জেলও হয়ে যাবে আমাদের। চোরা মাল না হলে কি আর এই পথে কেউ নিয়ে আসে? নিজেরাই ভেবে বল না। পুলিশ কেন? আমার কাউকে বলার সাধ্য নেই যে তোরা আমার কাপড় লুট করে নিয়েছিস। রাঘব বলে, তা বটে, এটা তো খেয়াল করিনি মোরা। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণে বাবু ঠাকুরকে চিরতরে নিশ্চিহ্ন না করে ফেলে তাদের কোনো উপায় ছিল না। কিন্তু জীবন্ত একটা মানুষকে এভাবে মারতে কি সায় দেয় মানুষের মন? বাবু ঠাকুর নিজেই যখন চোর, তার চোরাই মাল কেড়ে নিলেও কি বা করতে পারবে বাবু ঠাকুর? তাই ওকে ছেড়ে দিলেও তাদের কোনো ভয় নেই। রাঘব বলে, বেশ, তবে তুমি যাও গো বাবা ঠাকুর, অপরাধ নিও না। উঠে দাঁড়াতে গিয়ে গৌতম পড়ে যায়। কথা বলতে গিয়ে গলার আওয়াজ বের হয় না তার। কাঠের মতন শুকনো গলায় কবার ঢোক গিলবার চেষ্টা করে সে কোনো মতে বলে, জল, রঘু, আমাকে একটু জল দে রঘু, একটু জল দে বাবা। কিন্তু এ জল তো মদের ছোঁয়া বাবা ঠাকুর। গৌতম মাথা হেলিয়ে সায় দিয়ে বলে, হ্যাঁ, খাবো খাবো, দে দে। জল খেয়েই সে পালায়। পরদিন পুলিশ আসে দল বেঁধে বিকেলের দিকে।
দলিলপত্র তৈরি করে আটঘাট বেঁধে সব সাজিয়ে গুছিয়ে আসতে একবেলা সময় লাগে, নইলে সকালেই পুলিশ আসতো। নাথগঞ্জের গগন সাহেব প্রকাশ্যে কাপড়ের দোকানও একটা আছে। 3 দিন আগের তারিখে মালদিয়া গাঁয়ের জন্য কিছু কাপড় বরাদ্দ করিয়ে নিয়ে গৌতম মুখোপাধ্যায়কে এজেন্ট নিযুক্ত করে যথাশাস্ত্র খাতাপত্র রসিদ ইত্যাদি ঠিক করে ফেলায় পত্তু গায়ে লুট করা কাপড়গুলির চোরাই মালত্বের দোষ কেটে যায়। পত্তু গায়ে গিয়ে পুলিশ দেখে যে ধরপাকড় ইত্যাদির চেয়েও ঢের বেশি গুরুতর ও সঙ্গত অনেকটা কারণ উপস্থিত হয়েছে। লুট করা কাপড়ের ভাগ বাঁটোয়ারা নিয়ে জোরালো একটা দাঙ্গা হয়ে গিয়েছে গত রাত্রে। গায়ে খুন হয়েছে 2 জন, আহত হয়েছে অনেকে। রাঘবের মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছে। রাঘব বাঁচবে কি মরবে তার কোনো ঠিকই নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রাঘব মালাকর। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। রাঘবের ভূমিকায় সৌম্য মুখার্জি, বুড়ো নরহরি কল্যাণ সরকার, মাঝবয়সী লোক সন্দীপ দেবনাথ, বলরাম সুমন সিংহ, পার্শ্ব চরিত্রে তনুশ্রী সাহা। এই গল্পের সূত্রধার এবং গৌতমের চরিত্রে আমি শমীশুভ্র গাঙ্গুলি। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণ টিম অ্যাননিমাস। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।